দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন প্রেজেন্টেড বাই আকিজ শানছেন। আপনার সঙ্গে আছি মাহফুজ মিশু। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে রাজনীতির গতিপথ সেসব বিষয় নিয়ে কথা বলি, কিন্তু আজ আমরা যখন কথা বলছি সেই দিন প্রায় 26 ঘন্টা 40 মিনিট পর মিরপুরের যে একটি কেমিক্যাল গোডাউন আগুন লেগেছিল, সে আগুনটি নিভানোর কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস, এবং এর মধ্যে 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার ভিতরে 10 জনের মরদেহ চিহ্নিত করা গেছে এবং আরও 6টি মরদেহ এখনও চিহ্নিত করা যায়নি। বিষয়টি নিয়ে 16 জন মানুষের এই মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মূলধারার গণমাধ্যম অথবা রাজনীতিতে খুব বেশি আলোচনায় আসেনি। কেন আসলো না সেটি বুঝতে চাই। সেই সাথে অতি জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন যে জাতীয় ঐক্যমত্য কমিশন। 17 তারিখে জুলাই সনদ সই হওয়ার কথা, যদিও যদি কিন্তু এখনও রয়ে গেছে। সেসব নিয়ে কথা বলবো আমরা। আপনার সঙ্গে আছি মাহফুজ মিশা, আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। ব্যারিস্টার অসীম, স্বাগত আপনাকে। আছেন জনাব মার্দিয়া মমতাজ, তিনি শিক্ষক এবং প্রকৌশলী, আপনাকেও স্বাগত। এবং আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আপনাকেও স্বাগত। আমি প্রথমেই নিহত 16 জনের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা শুরু করতে চাই অসীম ভাই। এবং এখন সবচেয়ে বিপদ যেটা, ওই এলাকায় যে ধরনের তেজস্ক্রিয়তা হচ্ছে ফায়ার সার্ভিস এবং সরকারের পক্ষ থেকে আশপাশের লোকজনকে সরিয়ে ফেলতে বলা হয়েছে, ফলে এটা আসলে একটা বড় ধরনের বিপদ। এবং আপনি খুব ভালো করে জানেন, আপনি ঢাকার মানুষ, যে মিরপুর প্রচণ্ড ঘনবসতিপূর্ণ এলাকা। বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী সাহেব কথা বলেছেন, ক্ষতিপূরণ দেওয়ার কথার জন্য আমিনুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন, জামাত ইসলাম কথা বলেছেন, এনসিপি কথা বলেছেন, সরকার কথা বলছে। কিন্তু কোনো কারণে কি মনে হয় যে এই মানুষগুলোর মৃত্যু নিয়ে মূলধারার গণমাধ্যম, মানে আমরা থেকে শুরু করে সামাজিক গণমাধ্যম, সব জায়গায় একটু কম গুরুত্ব পেল বিষয়টা, নাকি অন্য অনেক ইস্যু থাকার কারণে আমরা এটাকে একটু অবহেলা করলাম গরিব মানুষের এই মৃত্যুগুলোকে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক আরিফুল ইসলাম আদিব এবং মার্দিয়া, ওনাদের দুজনকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মূলত একটা বিষয়, আমি যেটা সত্যি কথা বলি, যে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি গণমাধ্যমের আজকের ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়া কোনো কিছুই এক্সপ্লোর করতে পারি সুযোগ আমি পাইনি। আপনি যেটা বলেছেন যে অনেকটা হয়তো বা অপেক্ষাকৃতভাবে কম গুরুত্ব পেয়েছে। আমি একটা জিনিস বলি, আমি দীর্ঘদিন আপনার লন্ডনে লেখাপড়া করেছি। আমি সেখানে কখনো প্রাইম মিনিস্টারের কোনো নিউজ দেখিনি। আমি কখনো তাদের যে বিভিন্ন যে সেক্রেটারিরা আছেন, যারা মন্ত্রী, আমি তাদের নিউজ দেখিনি। আমি দেখেছি প্রথম ফুটেজ, যেটা প্রথম যেই প্রতিবেদনটা, সেটা হচ্ছে যে হাউস অফ লর্ডসে কী হয়েছে কিংবা কোর্ট অফ অ্যাপিলে কী হয়েছে, অর্থাৎ তাদের সুপ্রিম কোর্ট এবং কোর্ট অফ অ্যাপিল যেটা আছে, যেটাকে আমরা আমাদের এখানে হাইকোর্ট ডিভিশন বা এরকম কিছু বলি, সে ধরনের কোনো একটা বিষয় থাকে, খুবই সেন্সেশনাল বা মনে করেন আপনার সোসাইটিতে দাগ কাটে, এই ধরনের আপনার একটা বিষয় থাকে, ও ধরনের বিষয়গুলি। তার পরবর্তীতে এসে দেখা গেছে যে আন্ডারগ্রাউন্ড আপনার স্ট্রাইক, টিউব স্ট্রাইক, ওয়ার্কার্স ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, তারা কি করছে, সেই সমস্ত বিষয়গুলো আসে। রাজনৈতিক দলগুলো কি করেছে না করেছে এটা আমি কখনো দেখিনি। আর এই যে বললেন যে ইনসিডেন্টটা ঘটেছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আপনার, এই ধরনের ইনসিডেন্টগুলো আপনার একটা বেশ কয়েক বছর আগে অনেক বড় একটা বিল্ডিংয়ে আপনার আগুন লেগেছিল লন্ডনে। ওটাকে কি ট্র্যাজেডি যেন বলে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেটা দেখা গেছে 24 আওয়ার্সের মধ্যে, আমার মনে হয় যে 21 আওয়ার্স বোধহয় সেটা নিউজ কভার করে গেছে। সেটা BBC 1, 2, 3, 4, চ্যানেল 4, যেমনটা আমরা রানা প্লাজা সবাই করেছে, যেমনটা ছিল রানা প্লাজা। তাহলে আপনি যেটা বললেন যে এই বিষয়টা যে অন্যান্য আরও অনেক খবরের মাঝে এমন কোনো কিছু আমাদের দেশে বড় ঘটনা ঘটেনি যে এটাকে আপনার সুপারসিড করবে, কারণ ইট শুড হ্যাভ বিন গিভেন পাবলিক ইম্পর্টেন্স। আপনারাও কি কম গুরুত্ব দিলেন? বিএনপির মতো বড় দল, সামনে নির্বাচন, দুঃখিত, বিএনপিকে বিষয়টাকে একটু কম গুরুত্ব দিল। আমাদের এটা রাজনৈতিক সংস্কৃতির একটা পার্ট। আপনি যে কথাটা বললেন, এটা আমি শুধু মিডিয়ার দোষ দেই না, এটা আমি বলি যে রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, আমরা তাদের থেকে যে ফিডব্যাকটা বিগত দিনে বছরের পর বছর আমরা পেয়ে আসছি, প্রধানমন্ত্রীকেই দিয়ে নিউজ শুরু, একটা না দুটা না তিনটা চারটা, কোন জায়গায় কোন ব্রিজ উদ্বোধন করেছে, আমরা কিন্তু সেটা কিন্তু মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়ার অর্ধেক পাতা জুড়ে কিন্তু আমরা তাই দেখেছি। এটাই হলো বাস্তবতা। এখনও দেখি যে আপনারা তো দেখা গেছে রাজনৈতিক দলের, যেমন আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির 2-3 জনের যদি মিটিং থাকে, তখন দেখা গেছে আপনারা সবটাই কভার করেন। অন্যান্য এনসিপির কথা বলেন, জামাত ইসলামের কথা বলেন, এর আগে যারা ছিলেন তাদেরটাও মনে করেন যে কাভারেজ দেন। তাহলে সেটা কি আপনার দৃষ্টিভঙ্গিটা? আপনি যদি কাভারেজ না দেন তাহলে তার কি আছে, করার আছে? আমরা বলি যে স্বাধীন গণমাধ্যম,
আপনি না দেখালে না, বিএনপি কেন গুরুত্ব দিল না বিষয়টা? আমি গুরুত্ব দেয়নি আমি সে কথা বলছি না। আপনি তো বললেন যে রিজভী আহমেদ গিয়েছেন, আমিনুল, আমাদের যিনি আমিনুল সাহেব উত্তর মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক, তিনি নিজে কথা বলেছেন, গিয়েছেন সেখানে, এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি সঙ্গে সঙ্গে শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ, রাষ্ট্রের যতটুকু আছে দায়িত্ব পালন করা, এবং দলের নেতাকর্মীদেরকেও নির্দেশ করেছেন যে ডেস্টিটিউট যারা আছেন তাদেরকে, যারা এফেক্টেড তাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসতে বলেছেন তিনি। সো রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমি মনে করি না যে কোনো অংশে কম কোনো কিছু করেছে। জি, মার্জিয়া মমতাজ আপা, আপনি যেহেতু পেশায়ও প্রকৌশলী, ফলে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এগুলোকে আমরা মৃত্যু বলবো নাকি হত্যাকাণ্ড বলবো? আমি একটু আগে একটা নিউজ দেখছিলাম, স্বজনের খোঁজে যিনি গেছেন তিনি বলছেন যে তার সঙ্গে সবশেষ যে ফোনে কথা হয়েছে তাতে তারা বলছেন যে উনি তৃতীয় তলায় ছিলেন, তৃতীয় তলার দরজাটি লকড, তারপরে সেটি ভেঙে আসার চেষ্টা করছে, দ্বিতীয় তলার দরজাটি লকড, একটি ভবনের কাজ চলছে, সেখানে আগুন বা অন্য একটা বিপদ ঘটেছে, সেটার ইমার্জেন্সি এক্সিট নাই, এই শহরের রাজউক, সিটি কর্পোরেশন, হাজারো সংস্থা, কিন্তু সেই মানুষগুলো বের হতে পারলো না এবং তাদের এখন ডেড বডি চেনার উপায় নাই। এখনো পর্যন্ত 6 জনের ডেড বডিকে চেনা যায়নি, মানে কয়লা হয়ে গেছে। ফলে এটা কি ন্যাহের দুর্ঘটনা নাকি এগুলোকে এক ধরনের হত্যাকাণ্ডই বলা উচিত আসলে ইঞ্জিনিয়ারিং দিকটা বিবেচনায় নিলে? জি, এখানে আসলে অনেকগুলো বিষয় একসাথে জড়িত। সেটা হচ্ছে একটা বিল্ডিংকে যেই জন্য বানানো হয়েছে এটা কি সেই কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, আবার এটা যদি একটা গোডাউন হয়, এটা যদি একটা কারখানা হয়, তাহলে এটার যেই ধরনের ম্যানেজমেন্ট থাকা উচিত সেটা হচ্ছে কিনা। দেখেন, আমাদের দেশে রানা প্লাজার ঘটনাটার আগ পর্যন্ত আরএনজি সেক্টরে যতগুলো কাজ অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো এরকমই ছিল যে কারেন্ট কিছু ব্যবস্থা দেওয়া হতো, কিছু ওই যে মলম লাগানোর মতন তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু রানা প্লাজার ঘটনার পর আমরা দেখেছি বায়াররা চাপ দেওয়ার কারণে এখন আমরা কিছু থার্ড পার্টি অডিটরদেরকে ব্যবহার করছি যারা এসে আমাদের বিল্ডিংগুলো দেখছে। হ্যাঁ, আমি এরকম একটা অডিটর টিমে কাজ করেছি 2 বছর। তো এমনকি প্রত্যেকটা বিল্ডিংয়ে 2টা এক্সিট আছে কিনা, ফায়ার এক্সিট আছে কিনা, এটার চাবিটা কোথায় সেটা লেখা আছে কিনা, এগুলো দেখা হচ্ছে। কিন্তু বাকি সেক্টরগুলোকে দেখার, যেহেতু আমরা সেগুলো সেল করছি না, বায়ার নাই বিদেশি, তাহলে কি আমরা সেগুলোকে দেখবো না? এগুলোকে দেখার কিন্তু এমনকি আইনও আছে যে কোথায় কি থাকতে হবে, ঠিক মতন আছে কি না। তো আমাদের সমস্যাটা হচ্ছে আমরা একটা ঘটনা হলে তখন খুব নাই করি, কিন্তু প্রিভেনশনের জায়গায় যাই না। আজকে আপনি বলেন এর ঘটনাটার পরে ঢাকা এবং তার আশেপাশে আমি যদি শুধু নারায়ণগঞ্জ, ঢাকা এই জায়গাগুলোকেও দেখি, এখানে যতগুলো ফ্যাক্টরি আছে সেগুলোতে কোড মানা হচ্ছে কিনা, সেফটি মানা হচ্ছে কিনা। বিশেষ করে এখানে দেখবেন আরও কিছু ভায়োলেশন হয়েছে, এরা বাচ্চা ছিল। হ্যাঁ, এরা বেশিরভাগ বাচ্চা ছিল। জি, ঢাকা মেডিকেলে দেখলাম যে একটা লাশের পাশে মা বসে আছেন, উনি বলছেন আমার বাচ্চাটা 14 বছরের বাচ্চা। হ্যাঁ, তো তাহলে এইটা কোন আইনে আছে? শ্রম আইনের লঙ্ঘন। জি, তো আমরা এখন এইগুলা কখন কথা বলছি? ঘটনাটা হয়ে যাওয়ার পরে। তাহলে আগে কথা বলার দায়িত্ব যাদের, সেই বডিগুলো কোথায়? হয়ে যাওয়ার পরেও কি আমাদের কথাবার্তাটা ঠিকঠাক হলো? মানে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো কি খুব প্রপারলি রেসপন্স করলো? ধরেন এই ইস্যুটা কেন জাতীয় ইস্যু হলো না, এই ব্যর্থতার দায় আসলে কার? জামাত ইসলামও কি এই দায়টা এড়াতে পারে? না, আসলে আমার কাছে মনে হয় এটা কিন্তু রাজনৈতিক দলের কোনো ইস্যু না। রাজনৈতিক দল দুঃখ প্রকাশ করতে পারে, কিন্তু এটা ঘটেছে যাদের দোষে সেটা তো সরাসরি গভর্নমেন্টের বডি, আমাকে তো সেখানে টাচ করতে হবে। রাজনৈতিক দল গিয়ে ওখানে ক্ষতিপূরণের ঘোষণা দিলে বরং গভর্নমেন্টকে আমি দায় মুক্তি দিচ্ছি, সেভ করছি এখন, তাই না? হ্যাঁ, তো আমি এমন একটা জায়গায় মলম লাগাচ্ছি যে মলমটা কেনার দায়িত্ব আমার না, কিন্তু আমি ওখানে হয়তো আমার কিছু সিম্প্যাথি দেখাতে গিয়েছি, আমার কিছু উদ্দেশ্য আছে সেজন্য গিয়েছি। এটা ভালো, এটা খারাপ, এটা আমি বলবো না, কিন্তু এখানে যারা করার কথা তাদেরকে আমরা কোথায় পাচ্ছি? তাদেরকে তো আমরা দেখছি না। তাহলে এখানে মূল বডিগুলো আসলে আগেই কথা বলা উচিত। আমাদের বিল্ডিং কোড আছে, আমাদের আপনি যেটা বললেন শ্রম আইন আছে, এই ক্লিয়ারেন্সগুলা ওরা কোত্থেকে পেল? এত বড় একটা গোডাউন, এত বড় একটা ফ্যাক্টরি এখানে কাজ করছে, এবং আপনি দেখেন এখানে কি ধরনের ঝামেলা আছে। একটা এরিয়াকে পুরো এখন রেড এরিয়া করা হচ্ছে। হ্যাঁ, যেখানে 1 কিলোমিটার মতো, যেটা ভাই বলছিল যে এখানে একটা ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটি 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইটা তো একটা ন্যাশনাল ডিজাস্টার, এটাকে আমি সময় মতন অ্যাড্রেস করিনি, এটা হচ্ছে সত্যি কথা। এক মিনিটে শুধু অ্যাড করে দেব, আমি যে মানে টাওয়ারটার কথা বলেছিলাম,
14 জুন 2017 গ্রেনফেল ট্র্যাজেডি, 24 তলা একটা বিল্ডিং। দেখেন আমাদের এখানে অ্যাকাউন্টেবিলিটি বলে কোনো কথা নেই। এখানে যে রাজনৈতিক দলের কথা মার দিয়ে উনি যেটা বললেন যে রাজনৈতিক দলের কি আছে, এখানে রাষ্ট্র আছে। দেখেন ওই বিল্ডিংয়ের আগুনের জন্য এবং আপনার যেই দিতে হয়েছে মানে দুর্ঘটনার যে ব্যাপকতা বা বিস্তৃতিটা, দুর্ঘটনা তো আর ফায়ার কমিশনার করেনি বা ফায়ার ব্রিগেড করেনি, কিন্তু সে ফায়ার কমিশনারকেও কিন্তু রেসপন্সিবল করা হয়েছে, যিনি হয়তো দেখা গেছে যে সঠিক সময়ের মধ্যে আপনার ওনার এক্সপার্টাইজ দিয়ে উনি রেসপন্স কিংবা আপনার মনে করেন যে নিয়ন্ত্রণে আনতে পারেননি, যার কারণে ক্যাজুয়ালিটিটা বেড়ে গেছে। সেই বিল্ডিংয়ে ক্ষতিপূরণ দিয়েছে যারা বেরেভড ফ্যামিলি মেম্বার, তাদেরকে 150 মিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছে এবং লায়াবল করা হয়েছে সিস্টেমেটিক ডিসঅনেস্টির জন্য যারা বিল্ডিংটাকে আপনার কনস্ট্রাক্ট করেছিল, যে কোম্পানিগুলো। তার মানেটা কি, তারা এটাকে পারসিউ করে। আমাদের দেশে কিন্তু প্রথমে একটা এই হয়েছে, আমি ওনার নামটা নিব না, আমাদের একজন জাস্টিস, ওনার হাজব্যান্ড একটা গার্মেন্টস কোম্পানির মালিক, ওনার গার্মেন্টসে একটা দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনার জন্য আপনার লোয়ার জুডিশিয়ারিতে ম্যাজিস্ট্রেট কোর্টে ফাইন বা আপনার কম্পেনসেশন এই করা হয়েছিল। উনি কিন্তু সেটা সঙ্গে সঙ্গে শোধ করেছেন, উনি কিন্তু কন্টেস্ট করেননি ওনার লায়াবিলিটিস, উনি যেটা মনে করেছেন, হ্যাঁ উনি কিন্তু এটা চ্যালেঞ্জ করেননি, উনি কিন্তু চাইলে করতে পারতেন, উনি কিন্তু চ্যালেঞ্জ করেননি। এই যে মনে করেন যে আন্তরিকতাটা, এটা সবার মধ্যে থাকা উচিত যারা মালিক পক্ষ থাকেন। মানুষ তো গরিবদের জন্য কি, আপনার যে আমি ইটা দেখছিলাম যে স্কলে দেখছিলাম, গরিব মানুষ মরলে কার কি, এই যে কারো যে কিছু হওয়া উচিত, এই সচেতনতা বোধটা যদি আমাদের মধ্যে আসে, উদাহরণটা যদি আমরা তৈরি করতে পারি, আমরা তৈরি যদি করতে পারি। এখন কিন্তু ইদানিং হচ্ছে, আমাদের হাইকোর্ট ডিভিশনে কিন্তু অনেকগুলো অর্ডার দিয়েছে, কম্পেনসেশনের জন্য অর্ডার দিয়েছে, যেমন আপনি ম্যানহোলের ঢাকনায় পড়ে গেছেন, মারা গেছেন, কিংবা আপনার পা হারিয়েছেন। তো এটা পৃথিবীর সব দেশে আছে। আমাদের এরিয়াতে যে টর্শাস লায়াবিলিটি, যেটা টর্ট, ল অফ টর্ট, এটা আপনার এরিয়াটা খুব একটা ডেভেলপ করেনি, এটা উচিত। আদিব, আপনারা একটা সিরিয়াস আশা জায়গা নিয়ে শক্তি, আপনারা মানে ধরেন তখন তো এনসিপি ছিল না, মানে আপনারা যে তরুণরা যারা আমাদের সামনে ছিলেন জুলাই আগস্টে, আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, নানান স্বপ্ন দেখিয়েছেন এবং মানুষের পক্ষে কথা বলার কথা। এই ইস্যুটা কি কোনো কারণে একটু কম গুরুত্ব এনসিপিও দিল, মানে অন্য আর সবার মতোই? না, এনসিপি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, কারণ এনসিপির যে সক্ষমতা, রাষ্ট্রকে এবং নাগরিককে দেখার যে দৃষ্টিভঙ্গি, সে দৃষ্টিভঙ্গির জায়গা থেকে এনসিপির সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কারণ আমরা দেখেছি এখানকার অন্যান্য রাজনৈতিক দলগুলো সেখানে পরিদর্শনে গিয়েছেন এবং তাদের যেহেতু পূর্বে ক্ষমতায় থাকার একটা উদাহরণ আছে, ফলশ্রুতিতে মানুষ তাদের কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন করে এবং তারা প্রতি নিহত পরিবারজনকে 1 লাখ করে দিয়েছেন। এনসিপির সেই সক্ষমতা নাই, ফলে এনসিপি সেটি করে না। কিন্তু এনসিপি সকাল থেকে সেখানে উপস্থিত ছিল, স্বেচ্ছাসেবার কাজ করেছে। এনসিপি যেটা করছে, ডকুমেন্টেশন কাজ করছে। সেখানে প্রথম দিকে সেখানে কর্তৃপক্ষ লাশের সংখ্যাই প্রকাশ করতে চায় না, সেখানে এনসিপির যারা ছিল তারা কিছুটা চাপ প্রয়োগ করলে প্রথম এসে গণমাধ্যমে তারা 9 জন সংখ্যা প্রথম প্রকাশ করে গতকালকে এবং রাত 12টা-1টা পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের, আমাদের মিরপুরে যে প্রতিনিধি ছিলেন, তারা তথ্য ডেস্ক বসিয়ে সেখানের কতজন এখনও লাশ পায়নি সেই কাজটি করেছে। এবং একই সাথে অন্যান্য দলগুলো শুধুমাত্র শোক বার্তা দিয়েছে, কিন্তু এনসিপি এখানে রাজপথের কর্মসূচি দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সে কর্মসূচিতে আমরা হাতে গোনা 4-5টা মিডিয়া ব্যতীত অন্যগুলোকে দেখি নাই, যমুনাকেও আমরা সেখানে দেখি নাই। আমরা এনসিপি আজকে মিরপুর 10-এ সেখানে কর্মসূচি করেছি এবং কর্মসূচিতে আমাদের সুস্পষ্ট 3টা দাবি ছিল। প্রথম দাবিটি ছিল যে এইটার সাথে সংশ্লিষ্ট যে মালিক পক্ষ এবং একই সাথে মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন এলাকার জন্য পরিদর্শক থাকেন, যারা আসলে বিভিন্ন কলকারখানা পরিদর্শন করেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে, তাদের দায়ী করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, এটা এনসিপি প্রথম দাবি করছে। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের দেশে যেটা হয় যে ধরেন একটা ক্ষতিপূরণ দেওয়া হয় এবং লাশ নিলামে তোলা হয়। যেমন এখানে নিলাম উঠছে কি, প্রথমে গিয়ে জামাত 1 লাখ টাকা দান করলেন, তারপরে বিএনপি গিয়ে আবার 1 লাখ টাকা দিলেন, এরপরে হচ্ছে শ্রম মন্ত্রণালয় থেকে 2 লাখ টাকা দিলেন, মানে একটু নিলাম আস্তে আস্তে বাড়ছে। কিন্তু আমরা বলেছি যেটাকে ন্যূনতম যদি 1 কোটি টাকা আপনি ক্ষতিপূরণ দেন, এখন এই ক্ষতিপূরণটা কে দিবে? ক্ষতিপূরণটা একই সাথে রাষ্ট্র আছে এবং একই সাথে আপনার যে মালিক পক্ষ, কারণ ওই মালিক কত টাকার মালিক এটা আমরা জানি না। আমি যখন সন্ধ্যায় গেছি তখনও নাম জানতাম যে হ্যাঁ, এখানে শাহ আলম নামে একজন এটার মালিক, কিন্তু যখন রাতে লাশের সংখ্যা বাড়তে থাকে এরপর ওনারা উধাও। এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ে দেখলাম যে ওইখানকার যে কেমিক্যাল গুদাম এবং গার্মেন্টস দুটোর একটারও কাগজপত্র নাই এবং মালিক পক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই যে কাগজপত্র ছাড়া আপনার মতন আমার মতন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে যান, দেখবেন যে আপনি ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য যতগুলো মন্ত্রণালয়ে দৌড়াতে হবে, ওই দৌড়াতে দৌড়াতে আপনার 2 বছর সময় চলে যাবে। বাংলাদেশের বেকারত্বের যে অনেকটা সমস্যা, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে উদ্যোক্তা হইতে চায়, কিন্তু যত ধরনের কাগজপত্র লাইসেন্স করতে হয় এটা শেষ হয়ে যায়। কিন্তু আমরা দেখি যে ঢাকার শহরের গলিতে গলিতে এরকম অনেক অবৈধ ব্যবসা আছে। তো এই ব্যবসাটা চলে কিভাবে? ব্যবসাটা চলে, প্রথমে একটা বিপুল টাকার মালিক লোক থাকে, তিনি ওই স্থানীয় যে রাজনীতিবিদ প্রভাবশালী থাকেন তার ছত্রছায়ার মাধ্যমে তিনি ব্যবসাটা পরিচালনা করেন, এবং স্থানীয় যে থানার যে ওসি থাকে তাদের ভিতরে একটা নেক্সাস গড়ে হয়। তাহলে প্রশাসন, রাজনীতিবিদ এবং কালো টাকার ব্যবসা, এই তিনটার একটা নেক্সাস, এবং একই সাথে কলকারখানা থেকে শুরু করে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় মিলে একটা নেক্সাস তৈরি হয়। তাহলে আমাকে রাষ্ট্রকে দৃষ্টিভঙ্গি, আমরা যে কর্মসূচি দিয়েছি, যে আমরা আশা করছিলাম যে বিএনপি এবং জামাতও এই কর্মসূচি দেবে, শুধু আপনি চ্যারিটি মানে রাজনৈতিক দলকে আপনি চ্যারিটিতে রূপান্তর করবেন, রাষ্ট্রকে দায়ী করবেন না, এটা আসলে হয় না। বরঞ্চ আপনি যেটা বলছেন যে এনসিপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে কর্মসূচি করছে, এবং সেটা আমরা গুরুত্বের সাথেই করেছি। আপনাকে একটু থামাই, আমি অসীম ভাইয়ের কাছে আসছি। অসীম ভাই, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারে, আর মাত্র একদিন পরে, এবং সেটির ঠিক একদিন আগে আজকে জরুরি একটা বৈঠক হলো, এবং সেই জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলো গেল। সেই জরুরি বৈঠক থেকে আসলে কি বার্তা পেলেন আপনারা, বা আদৌ কোনো জরুরি বার্তা পেলেন কিনা, নাকি এটা কাইন্ড অফ একটা থ্যাঙ্কস গিভিং সেরিমনি হয়েছিল? এটাকে আপনি ফলো করার আমার মনে হয় যে কনক্লুডিং একটা বিষয় আমার কাছে কেন জানি মনে হচ্ছে, অনেকদিন ধরে আমরা বসেছি, প্রায় কত 73-74 দিন, আজকের দিন 80 দিন হবে, তাই না? তো এক সময় মোটামুটি এই আসরটা শেষ হয়ে যাচ্ছে। এখন আগামী পরশু দিন তো আপনার সনদের যে বাস্তবায়ন যেটা হবে, সিগনেচার করা হবে। আশার কথা বা পজিটিভ যে জিনিসটা হচ্ছে যে সেটা আমি একটু দেখেছি, যেটুকু মানে মনে করেন যে আপনার যেটা খসড়া বা এটাই হয়তো বা চূড়ান্ত, এটা মনে করেন যে বিভিন্ন গণমাধ্যমে বা মনে করেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে তো দেওয়া হয়েছে, তারা তো বসেই আপনার এটা করেছে। সো এটা একটা পাবলিক ডকুমেন্ট এখন বলতে গেলে। তো সেখানে আশা জাগানোর বিষয়টা হচ্ছে যে সবাই একমত পোষণ করেছেন, এবং যে জায়গাতে আছে কথাটা, এই সংস্কারের মধ্যে কারো দ্বিমত আছে, ডিসেন্টিং আপনার এই আছে, মতবাদ আছে, সব কিছু মিলিয়ে সেটাও মনে করেন যে একমত প্রকাশ করেছেন যে হ্যাঁ, সেটা আমরা লিখিত দলিল হিসেবে স্বাক্ষর করছি। যেগুলো সংবিধান সংশোধনের মধ্যে করতে হবে সেগুলো পরবর্তী পার্লামেন্টে আমরা করব, এটা সিগনেটারি হবেন সবাই, মানে বাধ্যবাধকতাটা। এটার জন্য আইন সংশোধন করতে হবে, সেটাও প্রত্যেকটা রাজনৈতিক দল একমত হয়েছেন যে তারা করবেন। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচনের পূর্বে করতে পারবেন, সেগুলো যেন করেন, সেরকম একটা বাধ্যবাধকতা এই জুলাই সনদের মধ্যে আপনার ইনক্লুড আছে। এটাই হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়। অনেকগুলো বিষয় আছে, যেমন সংবিধান সংশোধনের বিষয় কি আছে, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ, বিভিন্ন বিষয়গুলো আছে। তো সেগুলো আপনার মনে করেন যে অনেক তরো আপনার মানে পার্টিকুলার এত কিছু তো আর আপনার মনে করেন যে বলা যাবে একবার। তবে আমি মনে করি যে আজকে যে ওনারা বসেছেন, এটাকে আমরা বলি যে মনে করেন গুড জেস্টার অথবা গুডউইল, তাই না? সেটাই আমি তাই বলবো, আমি এভাবেই মূল্যায়ন করতে পারি। জি, মার্জিয়া মাহমুদ আপা, এই জরুরি বৈঠকের পরেও জুলাই সনদের আইনি ভিত্তিটা কিভাবে হবে? মানে এটা কি রাষ্ট্রপতি একটা আদেশ জারি করবেন, নাকি সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা করবেন, নাকি এটা সংবিধান সংশোধনের মতো করে করা হবে? সেই বিষয়গুলো এখনও অমীমাংসিত। মানে আমরা যতটুকু পাবলিক ডকুমেন্টস পাচ্ছি যে আজকে বসার আগ পর্যন্ত যে অবস্থানে দলগুলো ছিল, ধরুন বিএনপির যে অবস্থান ছিল, জামায়াতের যে অবস্থান ছিল, এনসিপির যে অবস্থান ছিল, বরং আজকের পরে আর বামজোট বলছে তারা এটা আপাতত সই করবে না। জামাত ইসলামী নাইবে আমিরকে আমরা জিজ্ঞেস করেছিলাম সই করবেন কিংবা, বলছেন আমরা তো যাচ্ছি, দেখা যাক, পরশুদিন পর্যন্ত দেখা যাচ্ছে। আদিবরা বলছেন তারা শর্ত সাপেক্ষ, এখনো তাদের এখনো কিছু প্রশ্ন আছে, সেগুলো সমাধান হলে সই করবেন। তাহলে আজকের এই জরুরি বৈঠক থেকে আসলে আমরা কি পেলাম? আসলে আমার মনে হয় এটা একটা, ডক্টর ইউনূস ছিলেন না অনেকগুলোতে, এটা একটা কনক্লুডিং একটা সেশন হতে পারে, আমি ওনার সাথেই একমত। আর এখানে আসলে কিছু সিপিবি সহ 5টা দল বলেছে, তাই না, যে তারা সাইন করবে না। এটা আসলে আনএক্সপেক্টেড। এটা ওরা আসলে কোথায় যেতে চায় এটা তো বলতে হবে, কারণ প্রত্যেকটা দলই তাদের দ্বিমতের জায়গাগুলো বলেছে, এবং সেটাও লিখিত থাকবে। আর যে আইনি ভিত্তির কথা বলছেন, সেটা ডক্টর ইউনূস যেভাবে বলেছেন, আমার মনে হয় আমি সেভাবে অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যে এটা জনগণ সিদ্ধান্ত নেবে যে এটার আইনি ভিত্তিটা কোথায় দাঁড়াবে। এটার জন্যই আজকে এনসিপিও সম্ভবত একমত হয়েছে যে আগে গণভোটটা হয়ে যাবে,
যাতে এটার ব্যাপারে দলগুলোর কি অবস্থান সব কিছুর পরে তো আমরা এখন দলগুলোর অবস্থান জানছি, যেন মানুষের অবস্থানগুলো জানা যায়। এবং এটা আগে হওয়াটা জরুরি এই জন্য যে হয়তো নির্বাচনেরও কিছু গতি প্রকৃতি এটার মাধ্যমে নির্ধারিত হতে পারে, কারণ এখানে কিন্তু বেসিক নির্বাচনের ব্যাপারেই বেসিক কিছু দ্বিমত আছে। তো সব মিলিয়ে আমার কাছে এটা খুব পজিটিভ একটা বিষয়, কারণ আমরা যখন থেকে বাংলাদেশের রাজনীতিকে দেখছি তখন থেকে দেখছি যে কেউ কারো চেহারা দেখেন না, একটা বিভেদ। জি, তো সাউথ এশিয়ায় আমার মনে হয় এটাই প্রথম যেখানে সবাই একসাথে বসেছেন, মুখোমুখি বসেছেন। তো এটাকে আমি একটা পজিটিভ সাইন হিসেবে দেখতে চাই। আপনি কি একটু বলবেন যে এটার আইনি ভিত্তি নিয়ে সংক্ষেপে যদি একটু বলেন, আইনি ভিত্তিটা আসলে কিভাবে চান আপনারা বা কিভাবে হতে পারে? আমি বা এটা কি ডিসাইডেড কিনা এখনো? ডিসাইডেড বলতে আমি আরেকটু ওই যে শ্রমিক ইস্যুটার আরেক মিনিট বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনার একদম কম 30 সেকেন্ডে যদি বলেন। আচ্ছা 30 সেকেন্ডে। সেটা হচ্ছে যে দেখেন আমাদের এখানের এই যে শ্রমিকদের দেখার যে দৃষ্টিভঙ্গি, এটা আমাদেরকে বড় আকারে চেঞ্জ করতে হবে। কারণ আপনি দেখবেন একটা রাস্তা দিয়া আপনি যখন মা তার স্কুলের সন্তানকে নিয়ে যায়, একই সময় যখন আরেকজন শ্রমিক রাস্তাটা অতিক্রম করে তখন বাচ্চাকে টান দেয় অনেক সময়। এটা যে তার দেখার, আপনি যে বাচ্চাকে শ্রমিকের সাথে ছাত্রের, শ্রমিকের সাথে ঢাকার অধিবাসীদের যে সম্পর্ক, এটাকে পরিবর্তন। দ্বিতীয়ত হয়েছে ঢাকায় যারা বসবাস করে অর্থনৈতিক অবস্থানের সাপেক্ষে দেবতা ও দাসের যে সম্পর্ক, সেটা পরিবর্তন করতে। যেমন আপা বলছেন যে উনি দোতলায় গেছেন বন্ধ, এখন ওইটা কে নিয়ম করছে? ওই বিল্ডিং এর যে মালিক। ঢাকায় যারা ভাড়াটিয়ার যে মালিক, অথবা প্রতিষ্ঠানের যে মালিক, মানে ওই তো প্রতিষ্ঠানের যে মালিক, এবং একই সাথে ঢাকায় যারা বিল্ডিং এর মালিক থাকেন আর যারা ভাড়া থাকেন তাদের ভিতর 11টার পরে লক করে গেট বন্ধ থাকে, ঠিক আছে, 11টার পর বন্ধ। ফলে ঢাকার এই যে দেবতা এবং দাসের সম্পর্ক, এটা একটা নির্দিষ্ট নিয়মের ভিতরে নিয়ে আসতে হবে। আপনি দেখবেন যে অনেক জায়গায়, বড় জায়গাতে, ফলশ্রুতিতে আমার কাছে যেটা হচ্ছে, যদি আপনি যেমন ধরেন আপনি যদি 16 জন, আমি ধরলাম মারা গেছে, এই 16 জনের আপনার 16 কোটি টাকা মারা গেছে, এটা ধরা 16 কোটি। এখন 16 কোটি টাকাকে যদি আপনি এই যে মালিক দুই পক্ষ, এরা মিনিমাম অন্তত 10-12 কোটি টাকার মালিক না হলে এত বড় ব্যবসা গার্মেন্টসের মালিক হয় না। এখন আপনি তাকে করেন, মানে এমনভাবে হচ্ছে তাকে কম্পেনসেট আদায় করেন যে ওনার জীবনে যত ইনকাম করেছে সেটা যেন দিয়ে উনি যেন ওই আবার শ্রমিকের পর্যায়ে চলে আসতে পারে। এখন উনি কি করবে যে ওনাকে ধরেন আটক করবে, আটক করার পরে হচ্ছে আইন আদালতে যাবে, দেন এটা হচ্ছে জামিন পেয়ে যাবে। ফলশ্রুতিতে আপনি যদি একটা উদাহরণস্বরূপ যদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে না পারেন, রানা প্লাজায় জামিন পেয়ে গেছে আমি যতটুকু জানি, রানার যে মালিক ছিল। ফলে এই দৃষ্টিভঙ্গিগুলা পরিবর্তন আমাদেরকে করতে হবে এবং নগর জীবন নিয়ে একটা আলাপ আমি পরবর্তী আলাপ। একটা বিরতি নেই, বিরতির পর আমরা জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোটের নিয়েও একটা আলোচনা এখন আমি অংশতে সেই প্রসঙ্গে কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নেই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি জুলাই সনদ প্রসঙ্গে। আরিফুল ইসলাম আদিব, জাতীয় নাগরিক পার্টির নেতা, আপনার কাছে প্রশ্ন ছিল জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে এখনো পুরোপুরি বিপরীতমুখ অবস্থানের রাজনৈতিক দলগুলো, এটা আসলে কিভাবে হবে এবং 17 তারিখে আসলে এটা নিয়ে আমরা কি করতে যাচ্ছি, হয়তো সই হওয়ার পরে এটার ভবিষ্যৎ কি? আপনাকে আবারও ধন্যবাদ, আমার সাথে উপস্থিত সহ আলোচক সহ যারা দেখছেন সবাইকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা কিন্তু দেখেন বিষয়টি হচ্ছে যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা যে রাজনীতিটা করে থাকেন বা জুলাই সনদকে কেন্দ্র করে, যে সেটা হচ্ছে যে তারা দেখান যে আমরা 15টা দাবি করছি, 7টা ছাড় দিয়েছি, 8টা আমাদের পক্ষে ছাড়া সম্ভব না, আমরা অনেক সনদে ছাড় দিয়েছি নানাভাবে বিষয়গুলোতে। আমরা কিন্তু একেবারে আমাদের নাগরিক পার্টির প্রতিষ্ঠার আগে যখন আমরা নাগরিক কমিটি ছিলাম তখনই আমরা সুস্পষ্টভাবে বলেছিলাম যে বাংলাদেশ রাষ্ট্রের যে রাজনৈতিক যে সমস্যা স্ট্রাকচারাল এবং এখানকার যে ফ্যাসিবাদ, সেটার জন্য একমাত্র সমাধান হচ্ছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক লক্ষ্য। তাহলে জুলাই সনদ যে ঐক্যমত কমিশন জুলাই সনদ তৈরি করছে, সেক্ষেত্রে আমরা বলেছি যে এই যে এতগুলো রাজনৈতিক দলের মাধ্যমে যে সনদটা তৈরি হবে, এটাকে তো আইনি ভিত্তি দিতে হবে এবং এই আইনি ভিত্তির ভিত্তিতেই পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা ছিল একেবারে আমাদের প্রথম থেকে লাভ। আপনি দেখবেন বিএনপি প্রথমে বলছে যে এটা আইনি ভিত্তি কোনো দরকার নাই, এই সনদের হচ্ছে সংবিধানের উপরে দেওয়ার দরকার নাই, এটাকে সংবিধানের উপরে যেতে পারে কিনা, নানা ধরনের বক্তব্য। জামাতের জায়গা থেকে তারা প্রথমে বলেছে গণভোট হইতে পারে আইনি ভিত্তির জন্য, এরপরে তারা আইনি ভিত্তি গণভোট থেকে সরে এসে আবার আরেকটি জায়গায় বলছে যে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে নানা ধরনের বিষয়গুলো করছে। কিন্তু আমরা একটা জায়গায় দিয়েছিলাম যে আইনি ভিত্তি, এবং সর্বশেষ সবগুলো রাজনৈতিক দলই আইনি ভিত্তিতে
সম্মত হয়েছে, এটার জন্য আমরা দলগুলোকে অনেক ধন্যবাদ জানাই। কিভাবে হবে আইনি ভিত্তিটা? কিন্তু এখানে বিষয়টা হয়েছে যে এই আইনি ভিত্তিটার মাধ্যমকে, এবং সেটা গণভোটেও হবে আইনি ভিত্তি, সেটাও সবাই রাজি হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে গণভোটের সময় এবং হচ্ছে এটার প্রক্রিয়াটা কি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যে 2025 দেওয়া হবে, সেই আদেশের টেক্সট এবং ল্যাঙ্গুয়েজটা কি থাকবে সেটা দেখাটা গুরুত্বপূর্ণ। কারণ সেটা স্বাক্ষর করবে, হ্যাঁ, দেখেই স্বাক্ষর করতে হবে। কারণ আমরা দেখেছি যে জুলাই ঘোষণাপত্র, যেই ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে, সেই ঘোষণাপত্রের দিন যখন পাঠ করা হয়, সেটা পূর্বেই শুধুমাত্র জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতিনিধি সালাউদ্দিন ভাইয়ের কাছে একটা কপি ছিল প্রিন্ট করা, আর কোনো রাজনৈতিক দলের ব্যক্তির কাছে ছিল না। অর্থাৎ তিনি ওখানে পরীক্ষক, সরকার তার সামনে বসে পাঠ করে পরীক্ষা দিচ্ছেন যে লাইন বাই লাইন এটার কোনো শব্দ পরিবর্তন হচ্ছে কিনা। তার মানে জুলাই যে ঘোষণাপত্রটি দেওয়া হয়েছিল সেইটা টেক্সট চূড়ান্ত করার ক্ষেত্রে বিএনপির মতামতই চূড়ান্ত হিসাবে গৃহীত হয়েছিল। ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ঘোষণা তো সেটি মেনে নিয়েছেন না, আমরা সেটি মেনে নিয়েছিলাম স্বার্থে। আমাদের আহ্বায়ক সুস্পষ্ট বলেছিল যে আমাদের রাজনৈতিক এবং স্থিতিশীলতা এবং সামগ্রিক বিবেচনায় আমরা জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছে, সে বলেছে ছাড় দিয়েছে, কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে আমরা এক বিন্দু ছাড় দিব না। সেই জায়গা থেকে একটি দেখেন যে ঘোষণাপত্রটি হয়েছিল সেই টেক্সটটি যেহেতু অন্য কোনো রাজনৈতিক দলকে দেখায় নাই, এবং আমরা দেখেছি যে টোটাল যে 28টি বা যে পয়েন্টটি ছিল তাদের ভিতর অধিকাংশ পয়েন্টে বিএনপির দীর্ঘ 45 বছর রাজনৈতিক জার্নির তার যে অ্যাচিভমেন্টটাকে গ্লোরিফাই বেশি করা হয়েছে, অন্য অন্য ইস্যুগুলোকে লেস করা হয়েছে। এবং দ্বিতীয়ত এই ঘোষণাপত্র এই সরকারের যে দায়িত্ব সেটার সাথে কন্ট্রাডিক্টরি রয়েছে, সেখানে তিনি 106-এর মাধ্যমে দায়িত্ব অর্পণ হয়েছে সেটা বলেছে। কিন্তু আমরা বারবার বলেছি যে এই সরকার সংবিধানের আরেকটি যে অনুচ্ছেদ আছে ধারা 7, যেটা হচ্ছে পিপল উইল বলা হয়, তো সংবিধান কিন্তু জনগণের সার্বভৌম অভিপ্রায়। সেই জায়গা থেকে আপনি বলছেন যে গণ অভ্যুত্থান হচ্ছে সর্বোচ্চ উইলের বহিঃপ্রকাশ। তো ফলশ্রুতিতে সরকার সেইটাকে অ্যাড্রেস না করে 106-এ করছেন। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে সেখানে বলা কি, যেহেতু জনগণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় 22 নম্বরে ঘোষণাপত্রে লেখা যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর বা পরবর্তী সংসদের মাধ্যমে, কিন্তু জনগণ তো নিয়মতান্ত্রিকভাবে করে না। জনগণ যদি নিয়মতান্ত্রিকভাবে করতো তাহলে সংসদ ভবন ঘেরাও দিয়ে বলতো যে হাসিনা আপনি ক্ষমতা হস্তান্তর করে পালান, তাকে বাধ্য করছেন ভায়োলেন্টলি। তাহলে সংবিধানকে সেদিনই কিন্তু জনগণ এক ধরনের ছুঁড়ে ফেলেছে, কিংবা হচ্ছে সে সংবিধানের বাহিরেই তার অবস্থান পরিষ্কার করছে। কিন্তু সরকার আবার টেনে সে সংবিধানের ভিতর ঢুকে এই জিনিসটাকে আরও বেশি জটিল প্রক্রিয়া করছে। ফলশ্রুতিতে আমরা দেখছি যে ঘোষণাপত্রে যে ধরনের টেক্সটের ক্ষেত্রে নানা ধরনের লুকোচুরি হয়েছে, সনদের ক্ষেত্রে এবং যেই আদেশটা দেবে সেই টেক্সট দেখানো এবং এইটার কিভাবে আদেশটা দিবে, কে দিবেন, একই সাথে এবং হচ্ছে গণভোটটা কখন হবে সেটার উপরে মূলত আমাদের স্বাক্ষর হওয়া ডিপেন্ড করবে। এবং আপা একটা বিষয় যেখানে বলেছে সেটা আমি 10 সেকেন্ডে বলে দিই, সেটি হচ্ছে যে গণভোটে যেই বিষয়টি, যেমন ধরেন নোট অফ ডিসেন্ট বিএনপি দিছে 9টিতে, আমরা দিয়েছি 1টিতে, সেটি পজিটিভ ক্ষেত্রে, জামাত ধরেন 5টিতে দিছে। তাহলে নোট অফ ডিসেন্ট এটা তো রাজনৈতিক দলের, আমি ধরে নিলাম বিএনপি এই মুহূর্তে 40 থেকে 45% জনসমর্থনের দল, জামাত 30%, আমরা ধরেন আমাদের কোনো সমর্থনই নেই বা কিছু একটা আছে ধরেন, তাহলে এইটা তো হচ্ছে আমার একটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে জনগণের এখানে মতামতটাকে আমরা সেক্ষেত্রে বলছি যে এটা নোট অফ ডিসেন্ট আছে, যেহেতু রাজনৈতিক দলগুলো এক হচ্ছে না, তাহলে সেই সিদ্ধান্ত জনগণ দিয়ে দেয় এবং সেটা নির্বাচনের পূর্বে দিয়ে দেখ, নির্বাচনের পূর্বে দিয়ে দিলে যেটি হবে যে আপনি জনগণের রায়ের যেটা পেলেন সেটার ভিত্তিতে পরবর্তী নির্বাচন করছে। একদম পরিষ্কার আপনাদের। অসীম ভাই, গুরুতর অভিযোগ একটা হচ্ছে জুলাই ঘোষণা নিয়ে, এখন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কি হবে, এবং আজকেও সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন যে জুলাই সনদের একটা বড় অংশ জুড়ে আসলে নির্বাচন, ফলে যেটুকু এখন মীমাংসিত হচ্ছে না সেটুকু আগামীতে নির্বাচিত সরকার এসে পার্লামেন্টের মধ্য দিয়ে করবে। এটাই তো বিএনপির অবস্থান না? বিএনপির অবস্থান, এবং এটাই কিন্তু আপনার সনদের মধ্যেই কিন্তু আছে, এটা কিন্তু সনদের মধ্যে আছে, যেগুলো আপনার পরবর্তী সংসদ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে না করা সম্ভব যতগুলো, তার বাকি যেগুলো আছে সেগুলো এই অন্তর্বর্তী সরকারকেই ম্যান্ডেট দেওয়া হচ্ছে। কিভাবে হবে এটা অধ্যাদেশ কিংবা নির্বাহী আদেশের মধ্যে হতে পারে, রাষ্ট্রপতির নির্বাহী, যেটা সংবিধান সংশোধনের প্রয়োজন নেই কিংবা পার্লামেন্টের প্রয়োজন নেই, সেটা অধ্যাদেশ দিয়ে কিংবা নির্বাহী আদেশ দিয়ে কিন্তু করা সম্ভব হচ্ছে। কিভাবে হবে এখন কথাটা হচ্ছে যে সেটা আমরা সবাই স্বাক্ষর করব। বলা হচ্ছে যে কোনো প্রকার আইনি প্রতিবন্ধকতা যদি থেকে থাকে সেটাও আমরা দূর করব, এ ব্যাপারেও আমরা প্রতিজ্ঞা আমরা লিখবো, মানে রাজনৈতিক দলগুলো, হ্যাঁ প্রত্যেকটা। তারপরে আছে যে
এটাকে যেন কেউ চ্যালেঞ্জ করতে না পারে সেটার জন্য আমরা ব্যবস্থা নিব। মানে একটা গ্যারান্টি ক্লোজের Yes. মতো। তার মানেটা কি? এটা অনেকটাই মোটামুটি আমি মনে করি যে একটা মীমাংসিত বিষয়। এখন কোনো কোনো বিষয় আছে কেউ কেউ সিগনেচার করবেন কি করবেন না, হয়তো আরও দেখবেন ভিন্ন জিনিস। আদিব তিনি যেটা বলেছেন যে সালাউদ্দিন ভাইয়ের কাছে ছিল, এটা তো পাবলিক ডকুমেন্ট হিসেবে আলটিমেটলি সবাই কিন্তু না, এটা ওই জায়গাতে ছিল না। হয়তো আগে দেয়নি, আমি না, জানি আগে না। দেয় না, এটা only সালাউদ্দিন ভাইকে দেওয়া হয়েছে। আমি না, এটা এবারেরটা জানি না, না, উনি এটা আগেরটার কথা বলছেন। ঘোষণাপত্রের ক্ষেত্রে। আমি সেটা আমি হয়তো জানি না, আমি সেই জন্য বলতে পারছি না, কিন্তু সেটা হয়তো দেখা গেছে সবার সামনেই ছিল, উনি পাঠ করেছেন সবার পক্ষ থেকে, না, না, দেখা না, গেছে ওটা ছিল আমরা না। অনেক আমি সময় তো দেখা আমার গেছে দলের প্রেস রিলিজ রাজনৈতিক যখন লিয়াজত দেই প্রধান, বা সেই কোনো জায়গায় হয়তো আমরা দেওয়া আমরা কি বলে আমাদের কি নোট যদি থেকে থাকে আমরা দেখা যাচ্ছে সব সাংবাদিক বন্ধুদেরকে দিতে পারি না, পরে দেখা গেছে ফটোকপি করে। এনিওয়ে আমি ওই ভিতরে যাবো না। একটা জিনিস যেটা আপনারা বারবার বলেন, আমি জানি না আরও অনেকেই বলেন, আদিব আপনি বলেছেন যে 106-এর কথা বলেন না, 106 কোনো ক্ষমতা তো দেয় না। তো এটা আলটিমেটলি যেটা হয়েছে সুপ্রিম কোর্টে যখন রেফারেন্স এসেছে যে সোর্সটা কি ছিল এই সরকারের, নৈতিক কি? অধিকারটা কোনটা, ওইটা আর্টিকেল 7 কিন্তু সুপ্রিম কোর্ট তাই বলেছে। People's will। আমার ইয়েস, ওটাই হলো জনগণের স্বতঃস্ফূর্ত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। কোথা থেকে ডিরাইভ করেছে? আর্টিকেল 7 থেকে। অন্তর্বর্তীকালীন সরকার আর্টিকেল 7 অনুযায়ী হয়েছে, শুধুমাত্র রেফারেন্সটা পাঠানো হয়েছে কোথায় পাঠানো যায়? 106-এ। 106 একটা যে আপনি আমি যে লিখলাম কালো না সাদা, ফরেনসিকের জন্য পাঠালাম, এটাই আমার সরকারটা বৈধ মানে কি আউটপুটটা। দ্যাটস ইট। মানে এইটা জানার জন্য আমি পাঠাবো, রুটটা ছিল 106, নাথিং এলস। মানে বীরত্ব তার মানে নাই। না না, কোনো বিরোধ নাই। তো এটা নিয়ে কেন অনেকে বিতর্ক করেন এটা আমি বুঝি না। আচ্ছা অসীম ভাই, তাহলে সহজ করে বলেন, এই জুলাই সনদের তাহলে আইনি ভিত্তিটা কি? ওই সিগনেচারটা আইনি ভিত্তি? অফকোর্স এটা তো সবার মনে করেন আপনারই, এবং পরবর্তী যেগুলো হবে সেগুলো আপনার মনে করেন যে পার্লামেন্টে আপনার করতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হবে। ধরেন এখন আদিবরা যদি স্বাক্ষর না করে, হ্যাঁ, এখন সেটা হলো ভিন্ন, প্রত্যেকটা অথবা যেমন রাজনৈতিক ধরেন বাম দলের জোটগুলা সিদ্ধান্ত নিয়েছে তারা সই করবে না, অলরেডি 6টি দলের জোট, ফলে সেটা কোনো চ্যালেঞ্জ তৈরি করছে আমার কিনা? কাছে আমি ঠিক জানি না যে এখানে আমরা যদি গণতন্ত্রের কথা বলি যে সংখ্যাগরিষ্ঠের মতামত নিব আমি, আমার কতগুলো 33টার মতো রাজনৈতিক দল বা কতগুলো রাজনৈতিক দল আছে, এখন কোন কোন দল করবেন না, আমার কি এটা কি থেমে থাকবে? যদি আগামী পরশুদিন না হয়, ইউনানিমাসলি সবাই মিলে যদি সিগনেচার না করেন, তাহলে কি এই সনদটা কি আপনার বাস্তবায়ন হবে না? না, ক্যারেক্টার হয়তো পিছিয়ে দেখা যাবে। গেছে যে তখন তাহলে হয়তো পিছাতেও পারে, কিন্তু একটা জায়গায় অ্যামিকেবল একটা সেটেলমেন্ট হওয়া উচিত অন্তত। সে জুলাই আগস্ট অভ্যুত্থান, 16 বছরের দুঃশাসন অপশাসন সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশ তো একটা নতুন পথে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি, আমার মনে হয় না যে এটা নিয়ে খুব, যার কারণে হয়তো আজকে যে বসেছিলেন আমি জানি না আপনাদের, না, আমি না আমি নিজেও জানি না যে কি হয়েছে, বাট আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে এটা একটা খুব ঐতিহাসিক দৃঢ়ভাবে উনি বলেছেন যে সনদ উৎসব মুখর পরিবেশে স্বাক্ষর হবে সবার দ্বারা। জি, উনি এটা বলেছেন। মার্জিয়া আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যেভাবেই হোক সনদটার একটা আইনি ভিত্তি তো লাগবে, এবং সেটার উপায় হিসেবে জামাত ইসলামী মোটামুটি অনড় যে একটা গণভোট লাগবে, এবং গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে হবে। জামাতের প্রস্তাব হচ্ছে সুনির্দিষ্ট, সেটা নভেম্বরে করা যেতে পারে, তাহলে ওই ভোটের জন্য 2.5 মাসের মতো সময় থাকে। এখন তাহলে গণভোটের ভবিষ্যৎ কি? অথবা আপনি কি মনে করেন যে গণভোট আগে করার ইস্যুতে বড় রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এটা মেনে নিবে? আর যদি মেনে না নেয় তাহলে কি হবে? অথবা আদিবরা যদি সই না করে তাহলে কি আরেকটা রাজনৈতিক জটিলতা বাড়ছে কিনা? আচ্ছা, এখানে বেশ কিছু জায়গায় কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেটা আগের কথার জের ধরে যদি একটু বলি। 4টা দল যে বলেছে তারা সাইন করবে না, তাদের 6টা দল, 6টা বাম দল, 6টা বা আচ্ছা যে তাদের কথাই একটা হোক, জোট আর কি। তাদের অজুহাতটা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা, শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা সেখানে যোগ করতে হবে। তো আমাদেরকে তো এখন তাহলে বাধ্য হয়ে তাকাতে হয় যে এদের ব্যাকগ্রাউন্ড কি ছিল। বিভিন্ন সময়ে এরা সরকারের ডামি বিরোধী দল হিসেবে কাজ করেছে, কখনো সরকারের অংশ হিসেবে কাজ করেছে, ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে। না, যে রাজনৈতিক দলগুলো বলছে তারা কেউই সরকারের অংশ ছিল না। সিপিবি, বাসদ, এরা বিভিন্ন সময়ে সাজানো বিরোধী দল হিসেবে কাজ করেছে, তারা পার্লামেন্টে কখনো ছিল না। সেটাই। তো সেক্ষেত্রে এটাকে কিভাবে সরকার পার্লামেন্টে না থাকলেও লেজুর ভিত্তিটা বাইরে থেকে করেছে। মানে আমার কথা হচ্ছে বিরোধী দল সংসদে এবং সংসদের বাইরে বা রাজপথে, আচ্ছা, তো সেই হিসেবে ধরলে মানে আমি বলছি কারণ জাসদিনো, ওয়ার্কার্স পার্টি, রাশেদ খান, তারা সরাসরি ছিলেন, সাম্যবাদী দল দিলীপ বড়ুয়ার, তারা যেরকম সরকারের এর বাইরেও যারা ছিলেন অনেকে ছিলেন যারা সরকারকেই কিন্তু
ওনারা মিমিক করেছে গিয়েছে। এটা ঠিক। তো এটা সরকার কিভাবে সলভ করে এটা আমরা দেখব। আরেকটা ব্যাপার হচ্ছে গণভোটের ব্যাপারে আসলে আজকে আমার সবার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা মনে হচ্ছিল সেটা একটু বলি, যে আসলে যখন ভাই বোনের মধ্যে ঝগড়া লাগে তখন বড় যে তাকে বলা হয় তুমি একটু স্যাক্রিফাইস করো না, তাকে হয়তো একটু বেশি স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, তো এখন বিএনপিকে মনে হচ্ছে, কারণ আজকেও মির্জা ফখরুল বলেছেন যে গণভোট টনভোট এগুলো আমি অনেক কিছু বুঝি টুঝি না, সরি পিআরের কথা বলেছেন, তো এগুলো দরকার নাই, আমরা ভোটের দিকে চলে যাই। হ্যাঁ, কিন্তু তারপরে আমার মনে হয় যে তারা হয়তো একটা অ্যামিকেবল সলিউশনে আসবেন, 2 দিন সময় আছে। কিন্তু গণভোটের ব্যাপারটা যেটা আমি একটু আগেও বলছিলাম, এটা একটা ভাইটাল ইস্যু, এটাকে আগে সলভ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। এবং আমরা যদি বাংলাদেশের 3টা পাস্ট গণভোটের দিকে তাকাই, সেখানে দেখব যে অনেক সময় 1 মাসের কম সময় 19 দিনের নোটিশেও একটা গণভোট অ্যারেঞ্জ করা গিয়েছে। আবার আরেকটা পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ ভোটার হচ্ছেন, আপনি দেখবেন যে বয়স্ক মহিলা, তাদের জন্য দুইটাকে একসাথে হ্যান্ডেল করা আসলে কঠিন। অনেক সময় দেখা যায় যে হয়তো ব্যালট এমনভাবে ভাঁজ করেছে একদিকে সিলের কালি আরেকদিকে লেগে যাচ্ছে। আবার ধরেন একই দিনে 2টা ভোট করা না করে আলাদাভাবে 2টা ভোট করা, সেটার জন্য যে ফাইন্যান্স প্রস্তুতি কাগজ, সেটা করাও কি খুব বেশি বাস্তবসম্মত আমাদের দেশে? এখন প্রয়োজন বুঝে কথা। হ্যাঁ, একটা গণভোটে অনেক বেশি পয়সার চাইতে আমাদেরকে চিন্তা করতে হবে এটা প্রয়োজন কিনা। হ্যাঁ, তো এই যে পুরো দলগুলো একসাথে হয়ে কথা বলছে, কিন্তু দলগুলোর কেউই তো এখনো জনপ্রতিনিধি না, তাহলে জনগণের কথা আমরা কোথায় শুনছি? এটা ঠিক নির্বাচনে আমরা গিয়ে শুনতে পাচ্ছি, কিন্তু তার আগে নির্বাচন কিভাবে হবে সহ জুলাইয়ের এত বড় একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশটাকে আমরা পেয়েছি, সেটার একটা ভ্যালিডিটি জনগণের কাছ থেকে আসতে হবে না? আমাদের শহীদদের পরিবারের কাছ থেকে আসতে হবে না? আপনি যদি বলেন যে রিকশাওয়ালারা আন্দোলন করেছে, যে শহীদ পরিবারগুলো এখনো কষ্ট করছে, যারা আহত তারা কষ্ট করছে, তাদের কনসেন্ট কই? সেটার একটা উপায় তো হতে পারে গণভোট, তাই না? জি হ্যাঁ, অসীম ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন নানান দাবি দাওয়া তুলে, বিশেষ করে পিআর এবং গণভোটের প্রসঙ্গে তিনি বলছেন একটা পক্ষ নির্বাচন বন্ধ করতে চায়। নির্বাচন কারা বন্ধ করতে চায়? এবং ধরেন জামাত ইসলামের সিনিয়র নেতা আব্দুল মোহাম্মদ তাহের বলেছেন যে 5 জন উপদেষ্টার কথা সুনির্দিষ্ট করে বলছেন, তাদের নাকি কল রেকর্ড আছে। ফলে আবার আজকে বিএনপির পক্ষ থেকে বলেছে কোন কোন উপদেষ্টা পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। এই উপদেষ্টারা কেন পক্ষপাত দুষ্ট আচরণ করবেন, কার স্বার্থে করছেন, যেটা 2 দলে অভিযোগ করছে, সেই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই দর্শক। তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়, একেবারে শেষ সময় আমরা। অসীম ভাই, নির্বাচন একটা পক্ষ বন্ধ করতে চায় নানান দাবি দেওয়া তুলে বিএনপি মহাসচিবের অভিযোগ, কেন এরকম, কারা বন্ধ করতে চায়? এবং উপদেষ্টাদের পক্ষপাত দুষ্ট আচরণ নিয়ে জামাতের আলাদা অভিযোগ আছে, বিএনপির অভিযোগ আছে, এই উপদেষ্টারা কার স্বার্থে পক্ষপাত দুষ্ট হবে? আপনি যে 2জন নেতার কথা বলেছেন, একজন আমার দলের সম্মানিত মহাসচিব, উনি বয়োজ্যেষ্ঠ প্লাস অনেক বেশি অভিজ্ঞ, উনি কোন আঙ্গিকে বলেছেন, এবং পার্টিকুলারলি যদি বলতেন যে এই উপদেষ্টারা মনে করেন যে পক্ষপাত দুষ্ট বা এই জাতীয় কিছু, প্লাস কোনো রাজনৈতিক দল নির্বাচনটাকে আপনার প্রলম্বিত করতে চান, তার মানে বন্ধ বলতে আমরা প্রলম্বিত বলতে পারি। এটা আমার কাছে একটু ভিন্ন রকম মনে হয় যে এই সমস্ত কিছু বলে বাকিদেরকে বিভিন্নভাবে ব্যস্ত রেখে নিজেরা নির্বাচনী কাজ করে যাচ্ছেন। আমি একটা রাজনৈতিক দল যেমন বাংলাদেশ জামাত ইসলাম, আমি তাদের স্ট্র্যাটেজি পছন্দ করি। তারা যেভাবে মনে করেন যে পিআর নিয়ে মনে করেন যে পাবলিকের কাছে যাচ্ছেন বা পিআরের কথা বলছেন, অ্যাডভোকেসি করছেন, মূল কথাটা হচ্ছে ওনারা কিন্তু পাবলিক রিলেশনস, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা ছুড়ে দিচ্ছেন। বিএনপি বলেন, অমুকরা বলেন, বল লাথি করে না, এর মধ্যে ফেলে দিয়েছেন। ওনারা লাইন্সম্যান, ওনারা চলে গেছেন আপনার ওই গণসংযোগের মধ্যে। মূলত এটা এক ধরনের স্ট্র্যাটেজি, এটা ওনাদের, এটা আমি মনে করি যে ভালো, এবং ওনারা খুব ভালো কাজ করছেন, আমি এটাও বুঝি, কিন্তু জানি আমি। তা এখন আপনি এই যে পিআরের কথাটা আমি একটু ভিন্নভাবে বলি। আরেকটা জিনিস যে দুর্বিসন্ধি কারোর মধ্যে আছে কিনা, এটাতে আপনার এই বিষয়গুলো যখন আনবেন তাহলে আপনি পতিত স্বৈরাচারকে ফেরত আনার জন্য এটা একটা প্ল্যান, এটা এক ধরনের একটা মানে রুট তৈরি করে দেওয়া, একটা অ্যাভিনিউ ওপেন করে দেওয়ার মতো একটা অবস্থা। পিআরের বিষয় মনে করেন যে এখন আমি কেন বিরোধিতা করি, আমি তো বলছি যে ধরেন আমি 99% ভোট পেলাম, আমার দল যদি আমাকে নমিনেশন দেয় 300 নম্বর সিরিয়াল, আমি আমার ধানমন্ডি থেকে 99% ভোট পেলাম, আমার দল পেল মনে করেন যে 30% ভোট, 30% ভোট মানে 90টা সিট পাবে, আমি তো 90 জনের মধ্যে নাই। আমার এলাকার মানুষ তার মানে আমাকে এমপি হিসেবে পাবে না,
আমি বলছিলাম যে ভোট দিবেন সন দিবে, এমপি হবেন মাল দিবে। অবস্থাটা হয়ে গেছে এরকম। বাংলাদেশ এখনো সেটার জন্য উপযোগী না। হ্যাঁ হবে, আপনার সেটা আমরা তো গণতন্ত্রের ভিত্তিটাই ঠিকমতো আপনার রাখতে পারিনি, বারবার এটা ব্যাহত হয়েছে বিভিন্ন সময়। তো আমরা সেরকম একটা অবস্থাতে যদি এই ধরনের একটা বিষয় এখন পরীক্ষামূলক আমরা চালু করতে চাই, তাহলে এটা আমি মনে করি যে এটা ডেভাস্টেটিং একটা হবে ডেমোক্রেসির জন্য। এইটা হলো গিয়ে বাস্তব। সেকেন্ড যে কথাটা আপনি বললেন যে কোন কোন উপদেষ্টা, যেমন আমি আগেও বলেছিলাম যে দুজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা, আমি কাউকে আক্রমণ করে বলছি না, ওনারা তো একটা ছাত্র সংগঠনে ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ওনাদের সহকর্মীরা সতীর্থরা রাজনৈতিক দল করেছেন, তার মধ্যে ওনাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ আছে। যত যাই বলি না কেন আমরা একদম নিবিড় একটা সম্পর্ক থাকাটাই স্বাভাবিক। তাহলে আমরা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের, যেমন এটাকে এক ধরনের আমরা ধরি কি কেয়ারটেকার গভর্নমেন্ট, নন পার্টিজান কেয়ারটেকার গভর্নমেন্ট, তাহলে সেটার নেচারটা এর মধ্যে এটা থাকে না। আর বাকি অনেকের আপনার আমরা তো ওই রকম খুব একটা জানি না, এই জন্য স্পষ্ট করে যদি বলেন যে কারা কারা আপনার এই আছেন সেটা। মার্জিয়া মাহমুদুল আপা, আপনার কাছেও দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যখন বলেন আপনাদের কল রেকর্ড আছে, প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টাদের কল রেকর্ড একটি রাজনৈতিক দলের নেতাদের কাছে কিভাবে যায়, কারা যায়, সরকার আসলে কারা চালাচ্ছে, এই প্রশ্ন তোলার সুযোগ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন জামাত বন্ধ করতে চায় নাকি এটা বিএনপি আসলে কাকে মিন করলো, অথবা অন্য কোনো রাজনৈতিক দলকে বন্ধ করতে চায় কিনা। আমাদের কাছে তো মনে হচ্ছে সব পক্ষই নির্বাচন চায়, অন্তত প্রকাশ্যে। জি, আসলে প্রথম প্রশ্নের জবাব ডক্টর তাহের বলতে পারবেন, আমি আসলে জানি না উনি কার কথা বলেছেন। আর যদি বলতে চান তাহলে আমি দেখি যে বাংলাদেশে এখন পর্যন্ত দলগুলোর মধ্যে কারা রেডি প্রার্থী দেওয়ার কথা বলেন, তারপর প্রচারণার কথা বলেন, এলাকা ভিত্তিক পোস্টার দেখছি আমরা। যাদের রেডি তাদেরকে আমরা কিভাবে বলি যে নির্বাচনের জন্য তারা তৈরি না বা পেছাতে চাচ্ছে? হ্যাঁ, এটা রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ কাকে বলেছেন এটা উনি বলতে পারবেন। কিন্তু আপনি বলছেন জামাত রেডি প্রার্থী নিয়ে, আমরা তো দেখছি। জি, তাই না? তাহলে আবার তারা পিয়ারের কথাও কিন্তু বলেন। আপনি যদি প্রার্থী রেডি রাখেন তাহলে পিয়ারে তো আসলে প্রার্থী লাগার কথা না। জি, হ্যাঁ, এটা একটা কথা বলতে পারেন যে তারা হয়তো এই জন্য রেডি যে যে পরিস্থিতি হোক তারা যেন দ্রুত নির্বাচনের দিকে চলে যেতে পারে, এটাকে কৌশলগত কারণ হিসেবে বলতে পারেন, এবং এটাকে আমার মনে হয় পজিটিভলি দেখা উচিত। হ্যাঁ, আবার বিএনপিও যেটা করছে যে জনসংযোগ করছে, এনসিপিও জনসংযোগ করেছে, আমরা দেখেছি। তো উনি কার কথা বোঝাতে চাচ্ছেন আমি আসলে বুঝতে পারছি না। প্রশাসনে কি জামাতের অনেক প্রভাব বর্তমান প্রশাসনে, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনের কথা আসলে এটা যৌক্তিক নাকি এটা একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে গত 16-17 বছর ডিজিএফআই প্রত্যেকটা নিয়োগের সময় এক একজনের বাড়িতে পর্যন্ত গিয়ে খবর নিয়েছে। এমনও আমরা দেখেছি যে কারোর হয়তো শ্বশুরবাড়ির আত্মীয় একটু হুজুর টাইপের, তাদেরকে বলা হয়েছে তারা জামাত এবং তারা নিয়োগ পায় নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই কথাটা আসলে কোথা থেকে আসে এটা যারা বলবেন তারা ব্যাখ্যা দিলে ভালো হবে। জি জি, একদম শেষ সময় আমি আদিব, এই পক্ষপাতদুষ্ট উপদেষ্টা আসলে কারা সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন বন্ধ করলে এনসিপির কি অনেক লাভ, যেহেতু আপনার নতুন সংগঠন আরেকটু অর্গানাইজ করতে পারবেন, অথবা বিএনপি অনেক ভুল করে ফলে বিএনপির ভুলের মাত্রা বাড়বে, এইসব বিবেচনায়? না, নির্বাচন দেরি করলে এনসিপির অনেক লাভ নেই। এনসিপি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আগেই বলেছে যে সিস্টেম পরিবর্তন। আমরা বলেছি যে যদি উচ্চকক্ষ পিয়ার রাজনৈতিকভাবে আজকে রাতের ভিতরেও যদি রাজনৈতিক দলগুলোর মেনে নেওয়ার মানসিকতা দেখায় তাহলে নির্বাচন ডিসেম্বরে করতে পারে। এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা ভাবনার জায়গা নেই, কারণ আমরা মনে করি ফ্যাসিবাদের সময় যেটা হয়েছে যে আমরা তো আগেই মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত যে আমরা বিরোধী দলে থাকবো এবং আমরা এই নেক্সট গভর্নমেন্টকে আমরা জবাবদিহিতা এবং প্রশ্নের মুখোমুখি করবো, এবং এটা আমরা যে কোনো দলের চেয়ে সর্বোচ্চ ভালো পারবো। সেই জায়গার থেকে আমি যে বিরোধী দলে থেকে আমি গুম হব না, আমি খুন হব না, আমি পুলিশের পিটানি খাবো না, সেই নিশ্চয়তাটার জন্য যখন আপনি উচ্চকক্ষে পিয়ার হবে, ওই উচ্চকক্ষে যখন আমার পুরো ইলেকশন প্রপোর্শনালি আমার 5% হোক 10% বা 20% একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, ফলশ্রুতিতে সেটা হবে আমার রাজনৈতিক একটা সিকিউরিটি জায়গা, এবং এখানে সকল আদর্শিক যতগুলো দল আছে প্রত্যেকের একটা নির্দিষ্ট সিকিউরিটি থাকবে সেখানে আইডিওলজির। অন্যথায় যেটা হবে যে বাংলাদেশের নির্বাচন সিস্টেম কি, এখানকার আমার কাছে যেটা মনে হয় যারা বিজ্ঞ রাজনীতিবিদ 35 বছর 40 বছর ধরে রাজনীতি করেন তারা একটা এলাকাকে প্রস্তুত করেন উর্বর ভূমি হিসাবে, ওই এলাকার ব্যবসায়, ওই এলাকার প্রশাসন, ওই এলাকার
যারা গণ্যমান্য তাদেরকে 30 বছর 35 বছর ধরে লালন পালন করেন, ফলে তাদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক মানে যে আউট অফ বক্স চিন্তা করা কিংবা হচ্ছে শেষ বসে এসে নতুন ফিল্ড প্রস্তুত করার এই যে একটা এক ধরনের হেজিটেশন আছে, সেই জায়গা থেকে তারা ভাবতেছেন যে এই জায়গাটা মনে হয় তার জন্য খুব কঠিন হবে কিংবা তার দলেরও তরুণ নেতারা তাদের থেকে বেটার করতে পারে, এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা কঠিন করছেন। কারণ আপনি যদি উচ্চকক্ষে মিনিমাম পিয়ারটা হয় তাহলে আমাকে হচ্ছে কোনো দলের সাথে কিংবা হচ্ছে এই যে বিদ্যমান সিস্টেম এই লিয়াজুর আমার দরকার নেই, আমি আমার মতন করে যত পার্সেন্ট জনগণ আমাকে ভোট দিবে আমি অতটা প্রতিনিধি নিই, আমি আমার মতন করে আমার জায়গা থেকে আমি একদম। অনেক ধন্যবাদ আদিব, অনেক ধন্যবাদ মার্দিয়া মমতাজ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।